নমস্কার, ইটিভি ভারতে সবাইকে স্বাগত। আমি পারমিতা রয়েছি আপনাদের সঙ্গে। আজ আন্তর্জাতিক নৃত্য দিবস, ইন্টারন্যাশনাল ডান্স ডে। আর এই ইন্টারন্যাশনাল ডান্স ডে যে মূল উদ্দেশ্য, সেটা যদি আমরা একটু সার্চ করি তাহলে জানতে পারবো নাচকে হাতিয়ার করে বা সেই শিল্পকে হাতিয়ার করে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা বা সাধারণ মানুষকে জাগ্রত করা, এগিয়ে নিয়ে চলা। এই যে বিষয়টা, এই যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য দীর্ঘদিন ধরে খুব সুন্দরভাবে বা সেই কর্তব্য খুব সুন্দরভাবে পালন করে চলেছেন আমাদের সকলের প্রিয় অলকানন্দা রায়। আজকে তিনি রয়েছেন আমাদের সঙ্গে। দিদি, আপনাকে স্বাগত ইটিভি ভারতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলো। এই যে মানে নাচের যে উদ্দেশ্য বা যে লক্ষ্য যার জন্য আজকের এই বিশেষ দিনটা পালন করা হয়, সেই কর্তব্যটা দীর্ঘ বছর ধরে তুমি পালন করে চলেছো। আহ, এই জার্নিটায় আমি আসবো, কিন্তু তার আগে জানতে চাইবো এই যে নাচের প্রতি প্যাশন বা নাচের প্রতি ভালোবাসা, সেটা কবে থেকে বা কিভাবে শুরু হয়েছিল? আমি মনে করতে পারি না যে আমি কবে নাচি। জন্মের থেকেই বোধহয় নাচছি, ফর্ম অর দি আদার। আমাদের বাড়িতে একটা গান বাজনার পরিবেশ ছিল, বিশেষ করে আমার মামা বাড়িতে। তো সেটার ইনফ্লুয়েন্স তো আছে। আমার মা দক্ষিণীতে গান শেখাতেন, তাই জন্য ওই বাড়িতে একটা আবহাওয়া ছিল। আহ নাচতে চিরকাল ভালোবাসি। আর আর যে বলতো তখনই নেচে দিতাম। সিএলসিতে ছিলাম, এখানে নাচকে আমি ভালোবাসতে শিখেছি, কারণ ওখানে কোনো বাধ্যবাধকতা ছিল না। ওই ছোটবেলার অনেক কিছু তো ইনগ্রেন্ড হয়ে যায়, দ্যাট ইজ ওয়াই চাইল্ডহুড ইজ সো ইম্পর্টেন্ট। আমার নাচের স্কুলেও কিন্তু কোনো পরীক্ষা নেই। আমি, হ্যাঁ, আমি নাচের পরীক্ষা যদি আমাকে কখনো দিতে হতো, আমি নাচ শিখতাম না। নাচটা আনন্দ করবার, স্কুলে পড়াশোনাতেও পরীক্ষা, ওখানেও। আর আমার মনে হয় সবাই মিলে একসঙ্গে যে নাচটা করা, সেটার যে আনন্দ, সেটা যেই মুহূর্তে একটা পরীক্ষা এসে যায় না, কোনোখানে একটা কম্পিটিশন এসে যায়, ইভেন উইথ ইয়োর ক্লোজ ফ্রেন্ডস, সবাই চাইবে আমি ভালো করবো। আহ, আর সেটা তো প্রয়োজন নেই ডিগ্রি দিয়ে। দেখো, আই বি ভেরি অনেস্ট উইথ ইউ, আমার পিয়ানোতে একটা ডিপ্লোমা আছে ফ্রম ট্রিনিটি কলেজ অফ লন্ডন। হুম। আমার দক্ষিণী থেকে আমার গানের ডিপ্লোমা আছে। নাচে আমার কোনো ডিগ্রি নেই, ডিপ্লোমা নেই, সার্টিফিকেটও নেই, কিচ্ছু নেই। ওটাই করি, অন্য দুটো করি। তাই যে কোনো আর্ট ফর্ম ওই ডিগ্রি ডিপ্লোমা দিয়ে হয় না। ওটা হুম। যদি চাকরির জন্য দরকার লাগে লাগে, সেটা আমি আমার স্টুডেন্টসদের বলি যে হুম। যখন তোমাদের প্রয়োজন হবে আমি সার্টিফিকেট দেবো, কিন্তু নট অন আ রেগুলার বেসিস। আমি ছোট থেকে নাচছি, আমার এই বছরে 70 বছর কমপ্লিট করলাম নাচের পারফরমেন্সে। তাই আমার কাছে নাচটা ইটস মাই লাইফ লাইফ, আই ব্রিথ ডান্স। এই যে ধাপটা, এই ধাপটায় কিভাবে তুমি এসেছিলে বা কিভাবে পৌঁছেছিলে? এটা না অনেকদিন আগের কথা। তাও কত আম, বছর? আমি আই স্টার্টেড আমার এই সোশ্যাল ব্যাপারটা হুম। ওয়াজ ইন 1998 96। আমার ফুড ড্রপ হয়েছিল, আমার মা পাটা অলমোস্ট প্যারালাইজড হয়ে গিয়েছিল। আই ওয়াজ ইন বেড ফর মেনি মান্থস। আমি কোনোদিন ভাবিনি যে আমি নর্মালি হাঁটতে পারবো, নাচ তো দূরের কথা। বাট দ্যাটস টু কাট দ্য লং স্টোরি শর্ট, ভালো হলাম উইদাউট সার্জারি। সুস্থ হলাম, গডস গ্রেস। সেই সময় কতগুলো জিনিস টু প্লে অন মাই মাইন্ড। আমি সবসময় ঈশ্বরকে এটাই বলতাম যে তুমি যদি না চাও, আমি অনেকদিন নেচেছি, তুমি যদি না চাও আমার যে আমি আর নাচি, নাচবো না, কিন্তু লেট মি বি ওয়ার্দি অফ সাম। আমি ভেজিটেবল হয়ে থাকতে চাই। একটা কিছু যেন, কোনো কিছু যেন একটা কাজে আসে। তো আমার সেই সময় আমি শুয়েছিলাম, তখন আই রিয়েলাইজ দ্য ওয়ার্থ অফ মাই লেগস, আমার পায়ের যে মূল্য। তারপর থেকে না, হ্যাঁ,
আমি কোনো কিছু পা দিয়ে এরকম ঠেলে সরিয়ে দেবো, সেটা করবো না। কিন্তু আমার কোনো কিছু পা লাগলে যে প্রণাম করা, হুম। কোনো পা বইয়ে পা লাগলো প্রণাম করা, আমি আর করি না। কারণ আমার মনে হয় আমাদের পাটা ইকুয়ালি ভ্যালুয়েবল। যতটা মাথায় ভ্যালুয়েবল, ততটা পাও ভ্যালুয়েবল। ওটা ছাড়া কিন্তু আমরা চলতে ফিরতে পারবো, রাইট? তাই প্রত্যেকটা অঙ্গের আমি ভ্যালুটা বুঝেছিলাম, আমার নিজের প্রত্যেকের জীবনের ভ্যালু বুঝেছি। তাই আমি তারপরে পরে একটা সুযোগ আসে, আমি তখন ওই স্লাম চিলড্রেনদের নিয়ে, ওদের নিয়ে শুরু করি, যারা ট্যালেন্টেড তাদের নিয়ে আমার প্রথম যাত্রা শুরু। আই ওয়াজ কিউরিয়াস যে ওদের জীবনটা কিরকম, সেটা জানবার জন্য। ওরা কেন এসছে এই 19 বছর হলো, আমি কোনো দিন ওদের আজ অব্দি জিজ্ঞেস করি যে ওরা কেন। দ্যাটস নান অফ মাই বিজনেস। যদি কেউ দোষ করে থাকে তাকে শাস্তি পেতে হবে, শাস্তি পাওয়াটা উচিত। কিন্তু আমরা সবার সারা জীবন যেন তাকে শাস্তি না, তারা তো দে হ্যাভ বিন জাজ এন্ড পানিশড। কিন্তু কেউ যদি ভালো হতে চায়, হুম। সেই সুযোগটা আমাদের করে দেওয়া উচিত। কারণ আমরা সবাই মানুষ। একটা কথা আমি হাজার 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 বার বলেছি, আরো হাজার বার বলবো, যে কোনো শিশু অপরাধী হয়ে জন্মায়। আজকে তোমার সঙ্গে কথা বলবার আগে আমি একটু টিভিটা খুলেছিলাম। আমি আমি ভাবছিলাম যে আমি তোমার সঙ্গে হয়তো কথাই বলতে পারবো না। আমার এত কষ্ট হচ্ছিল দেখতে এই কাশ্মীরের ব্যাপার। আমার জীবনেও অনেক আপস এন্ড ডাউনস, আই নেভার শেয়ার মাই লিভ। আমার দুঃখ আমি কারুর সঙ্গে কোনোদিন, আমি একটু দুঃখ বিলাসী না। কিন্তু ওটা দেখে আমি এত ডিস্টার্বড হয়ে গেছিলাম একটু আগে, যে মানুষকে, কোনো মানুষ তো অপরাধী হয়ে জন্মায় না, কিন্তু কেন করে, কারা করায়। এই দেখছিলাম যে যারা এই এগুলো করেছে, কয়েকজন একদম বাচ্চা ছিল, ওরা কি বোঝে? যারা ব্রেন ওয়াশ করে, যারা ওদের তৈরি করে, দেশ তাই এদের বোঝাতে হবে, এদের ভালো দিকে চ্যানেলাইজ করতে হবে, ভালোটা দেখাতে হবে, ভালোটা, ওরা যে ভালো। তুমি যদি একজনকে সব সময় বলো যে তুমি খারাপ, 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 যা হয়, একজনকে দোষ করলে, বড় কিছু দোষ করলে লোকটাই বল, ও কিন্তু ভাবতে থাকে যে সত্যি আমার মধ্যে ভালো কিছু নেই, তাই জন্যই সবাই। কিন্তু সেই মানুষটাকে যদি তুমি বলো যে না, তোমার, তুমি ভালো, তুমি অনেক কিছু ভালো করতে পারো, আস্তে আস্তে সে কিন্তু সেটা ফিল করে। আমার এই কাজটা, আমি কিন্তু, আমার কোনো থিওরি নেই, আমি এটা কাজ হিসেবে কোনোদিন দেখিও নি, এখনো দেখবো না। এটা আমার জীবনের একটা অঙ্গ। ওদের আমি কি করতে পেরেছি আমি জানি না, কিন্তু আমি যে কতটা পেয়েছি সেটা আমি জানি। কি সেটাও হয়তো বুঝি, তাই এটা কিন্তু সবকিছু হয়েছে নাচের মধ্যে। ডান্স ওয়াজ মাই মিডিয়াম। আর যা কিছু মানসিকতা বলো, ভালোবাসা বলো, ওগুলো কিন্তু সবটাই নাচটাকে ঘিরেই শুরু হয়েছিল। তারপরে হয়তো নাচটা সেকেন্ডারি হয়ে গেছে, ভালোবাসাটা প্রাইমারি হয়ে গেছে, হ্যাঁ, ওদের ভালো লাগাটা প্রাইমারি হয়ে গেছে। কিন্তু নাচটা না থাকলে, আমি এই কাজটা তো এমনি গিয়ে কি জানি এটা হতো কিনা। কোনো শিশু যখন জন্মায়, তার মা কি কোনোদিনও ভাবে যে সে কোনোদিনও এই পরিস্থিতিতে পড়বে? কেউ ভাবে না। হয়ে যায়, হয়ে যায়, অনেক কিছু অঘটন ঘটে যায়। মায়েদের কত কষ্ট। আমি না খুব কম বয়সে মা হয়েছি তো, তাই আমি যখন ওদের দেখেছি তখন আমার ছেলে ওদের বয়সী তো আমার কাছে দ্যাট মাদার ইনস্টিংক্ট, আই ফেল্ট সরি ফর দ্যার মাদার। আমি তখন আমিও ইনস্টিংটিভলি জিজ্ঞেস করছিলাম। তখন নাইটি ছিলেন, তিনি অসম্ভব আমাকে সাপোর্ট করেছিলেন, সবাই করেছে, কিন্তু শুরুটা আমাকে আমাকে বললেন আপনার ভয় করবে না?
বললাম কেন ভয় করবে, ওরা সব আমার ছেলে বয়স, ছেলে কেন আমার ভয় করবে? স্টিল মানে আমি যদি ধরেও নিই সে সময় কেউ হয়তো মার্ডার, কেউ এর থেকে বড় সবাই কোনো। প্রায় তাই, আমার টিমের 90% হলো তাই, কারণ সবাই লাইফার, বেশিরভাগই লাইফ ইমপ্রিজনমেন্ট। আমি তো কোনো জিজ্ঞেস করি না, কিন্তু এইটুকু তো জানি যে লাইফ ইমপ্রিজনমেন্ট কেন হয়, হুম, সেটা জানি। হুম। এই জন্য তা আমার কাছে ওগুলো কিচ্ছু এসে যায়, কিচ্ছু এসে যায়। একটা আর কিছু সেই ভয়টাও মনের মধ্যে কাজ না, করেনি? আমার কোনো ভয় বলে কোনো জিনিস, আমি আমি কোনো কিছু ভয় পাই না, কিচ্ছু ভয় পাই না। শুধু একটা জিনিস ভয় পাই, যে আমার জন্য কোনোভাবে যেন কারো কোনো ক্ষতি না, অজান্তেও হতেই পারে। আমি তো একেবারে আই এম নট এ গডেস। হ্যাঁ, আম, হয়তো আমার জন্য কারোর কিছু ক্ষতি হতেও পারে, আমার জন্য কেউ কষ্ট পেতেও পারে, পেতেই পারে। ওইটাকে আমি ভয় পাই, ওটা আমি অ্যাভয়েড করি। কারণ আমি পুজো আর্চা করি, আমার পুজো হলো আমি মানুষের জন্য, মানুষ কেন, পশু পাখি যা আছে এর নেচার, তাদের জন্য যদি কিছু করতে পারি করব, কিন্তু কারো কোনোদিনও যেন কোনো চিন্তা, দ্যাট ইজ মাই পুজো, দ্যাট ইজ, তাই আমার ভয় করে না। আর ওদের কাছ থেকে আমি যা ভালোবাসা পেয়েছি, আর আমি ভিতরে যা সেফ, ওদের সঙ্গে আমি যা সেফ, বাইরে আমি অত সেফ। আমাকে, আমি যখন কোথাও যাইও, ওরা আমাকে এরম ভাবে আগলে রাখে। এই যে এত এত বিজনেস আছে তো, আমি তো ভিতরে একা ঘুরে বেড়াই। আমাকে কেউ কিছু, সবার মা, যারা নাচ করে না তাদেরও মা। আমি যদি কলকাতার বাইরেও অন্য কোনো প্রিজনে যাই, তাদের আমি নাচও শেখাইনি, তাদের আমি ভালো করে হয়তো চিনিও না, কিন্তু ওরা হয়তো আমার কথা শোনে, ওরাও আমাকে মা ডাকে। আমি কি তাদের জন্য কিছু করিনি, তাদের চিনিও না। So, এগুলো আমার জীবনের বিরাট, এত মানুষের মা, যাদের লোকে হয়তো ব্রাত্য করে রেখেছে, তারা যে কতটা ভালোবাসতে পারে, সেটা কিন্তু আমার এই কাজ বলবো না, আমার জীবনের এই মানে সেকশন অফ মাই লাইফ, এটা কিন্তু প্রুভ করেছে। কারণ ওরা যখন করতে আসছিল, তখন অন্যরা ওদের খুব টন্ট করেছে। হ্যাঁ, আহ, অন্যরা টন্ট করেছিল যে আমি তো ইয়ে পেহেনকে ডান্স করেগা, যা হয় আর কি। আহ, তারপরে যেটা হলো, যে আস্তে আস্তে আমি ওই মার্শাল ডান্স থেকে আস্তে আস্তে আমি ফোক ডান্স, ইন্ডিয়ান ফোক ডান্স যেগুলো আছে, ভাংড়া, ডান্ডিয়া, মেয়েদের জন্য সাঁওতাল, তারপরে আর কি ছিল, বাউল, হুম, এইগুলো আমি শুরু করলাম। আর ওই যে ফোক ডান্সের তো একটা অসম্ভব একটা ভাইব্রেন্ট রিদম আছে। হ্যাঁ, আর খুব আহ, একটা মাটির ব্যাপার, ওটাতে অনেক ট্রেনিং লাগে। হুম, ক্লাসিক ডান্সে যেটা প্রয়োজন, যেটা ফোক ডান্সে প্রয়োজন হয়, হুম, সেইটা করতে করতে এমন হলো যে আরো ছেলেরা আসতে শুরু করলো নিজেদের থেকে। এই 20টা ছেলের থেকে গিয়ে আবার 50টা ছেলে হয়ে গেল। হ্যাঁ, আর কি আনন্দ করে ওরা করতো, ওই প্রপস বানাচ্ছে। আমি তো বললাম যে ওরা নিজেরাও জানতো না যে ওদের মধ্যে যে একটা শিল্পী লুকিয়ে আছে, প্রপস বানাচ্ছে। টটকা আমি বললাম যে আচ্ছা এটার জন্য এটা একটু করো তো, এটা একটা জ্যাকেট বানাতো, হট করে একটা এমনি স্যাম্পল বানিয়ে আনলো। করে তারপরে আমি ভাবলাম যে আচ্ছা ভিতরে একটা শিখেছি। আমি চলে গেলাম বড় বাজারে কাপড় টাপড় কিনতে। পরে ওদের প্রথম প্রোগ্রামের ভিতরে যখন হলো, 5-6 জন বাইরে গিয়েছে। তারপর একজন বললো যে এটা উদয়শঙ্কর ডান্স ফেস্টিভ্যালে কেন করছো, তো ভালো, মানে রিয়েলি অফ হাই, ভেরি হাই স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড যদি ভালো না হতো, বা পরে বাল্মীকি প্রতিভা তারপরে করতো, হুম। তাহলে কিন্তু এতদিন ধরে মানুষের কাছে এই চাহিদাটা, একদম। তাই না? 200 জনের উপর বেরিয়ে গেছে আমার প্রথম দিন থেকে। আসে, বেরিয়ে যায়, আবার কেউ আসে, আবার তার জায়গায় রিপ্লেস করে, ওরা ওটাকে ডায়ালিসিস মেশিন বলে। তো এতজন যে এসছে গেছে এসছে গেছে,
প্রোগ্রামের মানটা কিন্তু সেটাই ওদের great, যে ওরা মন প্রাণ দিয়ে করে। তো ওরা যখন প্রথম বাইরে করলো রবীন্দ্র সদনে উদয় শঙ্কর ডান্স ফেস্টিভ্যালে, অত কত ডান্সার্সরাও তো ছিল, তাছাড়া অন্য অডিয়েন্স, সবার কাছে ওরা একটা স্ট্যান্ডিং ওভেশন। সব যখন ওরকম দাঁড়িয়ে ওদের অতক্ষণ ধরে হাততালি দিচ্ছে, আমি ওদের নাম করছি, লোকের হাততালি থামছে না। ওরা ফিরে যখন গেল জেলে, আমার এখনো মনে আছে, সব নাচতে নাচতে ওদের যা প্রপস আছে সেই বাজাতে বাজাতে যেন ওরা একটা যুদ্ধ জয় করে দিচ্ছে, এরকম করে। আমাকে ওরা মুখে কখনো বলেনি, কিন্তু আমার ওদের বডি ল্যাঙ্গুয়েজে, আমার ডান্সার তাই আমি বডি ল্যাঙ্গুয়েজ তো বুঝি ওদের, আম, যেটুকু ফিল করেছি যে ওদের তখন ওদের মনে হয়েছিল যে হ্যাঁ আমরা দোষ করেছি, তাই জন্য তো শাস্তি পাচ্ছি, কিন্তু ভালো কিছু করলে লোকে কিন্তু সেটা অ্যাপ্রিসিয়েট করে। গল্প বা নাটক আমরা যেরকম দেখি, সেই জায়গায় যখন তুমি সংশোধনাগারে যারা রয়েছেন তাদেরকে নিয়ে বাল্মীকি প্রতিভা লোকেদের সামনে উপস্থিত করা, সেই যুদ্ধটা কিরকম ছিল? ওদের গান শেখানো, একজন গান শেখাতেন। আর ওদের তো সবাই তো বাঙালি না, ওদের হুম উচ্চারণ উচ্চারণ গুলো ওই স স ওগুলো সব ছিল। হুম আর কিছু পাল্টায়নি, হুম এক কিছু। আমি বললাম না, থাক, ওটাও তো একটা ভাষা। হুম এই যে এনেছি মোরা রাশি রাশি উঠে ভাত, এই যে স গুলো আমি কিছু পাল্টাতে দিই। যিনি হুম শেখাতেন উনি একবার মানে চেষ্টা করেছিলেন যে উচ্চারণ, আমি বললাম, না, ডাকাত দল তো, থাক না এরকম। ইয়ে তো সেই ওরা যখন গান শিখতো আমি তো ওর সঙ্গে বসে থাকতাম, ওই গানগুলো ওরা যখন শিখতো কি আনন্দ করে। তারপরে যে কস্টিউম বানানো, আমি শুধু ডিজাইন করে দিয়েছি আর আম, হয়তো কাপড়গুলো এনে দিয়েছি, কিন্তু সব তো ওদের বানানো। এই এত এত প্রপস, এই ছৌয়ের কস্টিউম থেকে শুরু করে, ময়ূর থেকে শুরু করে, মানে একদম বিয়ে বাড়ির মতো ছিল। এটা বানাচ্ছে, রিহার্সাল হচ্ছে, এই করছে, খুব আনন্দ করে এ করতাম। আর সবাই জানে যে আমি তাড়াতাড়ি খাই, তো ওরা আমার খাওয়ার অ্যারেঞ্জ করে। আমি সারাদিন থাকতাম। তো ঠিক একটা বাজবে, ওই একটি ছেলে ছিল, বাস, ও কিছু না বলেও নেই, ও হাওয়া ওখান থেকে। আমি তো ভীষণ রেগে গেছি, আমি কোথায় গেল, না আমার খাবার দেরি হয়ে যাচ্ছে, আমার খাবারটা পেয়ে যাচ্ছে। কিন্তু আমি এত এত ভালোবাসা আর এত এত আন্তরিকতা, ওটার মধ্যে কোনো ভেজাল ছিল। এখনো আমাকে দেবে গেলে এটা ওটা সেটা এত এত খাবার দেয়, ক্যান্টিনে যেগুলো বানায়, আমার ছেলেরা ক্যান্টিনের কাজ করে, আমাকে দেবে। আমি তো আর অত খেতে পারি না, তারপরে বসে থাকবে যে আমার খাওয়ার এই অর্ধেকটা বা কে নেবে। এক একদিন এক একজন, ওটা ওদের কাছে হলো মার খাবার। আমরা লাইক, আমি বুঝি এগুলো ছোট ছোট জিনিস হয়তো, কিন্তু ইট হ্যাজ সো মাচ মিনিং এন্ড সো মাচ ফিলিং। আমার আমার ব্যাগ কোনোদিন মাটিতে রাখতে দেয়, আমার জুতো যদি আমি খুলি ওরা আলাদা একটা জায়গায় রাখবে উঁচু, মার জুতো অন্যদের সঙ্গে, মার ব্যাগ মাটিতে রাখবে। এই যে আমি তো ওদের কিছু শিখিয়ে দিইনি, ওদের যদি ব্যাক স্টেজে দেখো যে ওরা কিভাবে অ্যারেঞ্জ করে, ওরা আর্মিতে কাজ করে এইরকম প্রিসিশনে, এইরকম ডিসিপ্লিন, মানে অসাধারণ, আমি শিখেছি কত। এখান থেকে আমি একটুখানি নাইজেল আকারের কথা অবশ্যই জানতে চাইবো। কিভাবে নাইজেল আকারাকে আবিষ্কার করে, এবং এখন সে এখন অন্যতম একজন অভিনেতা বাংলা বিনোদন জগতে। ওর ওর জার্নিটা কিভাবে ছিল? কারণ আমরা নর্মালি খবরে আমরা দেখেছি যে ওর বিরুদ্ধে কতগুলো অভিযোগ রয়েছে, নানান কিছু রয়েছে ওর অতীতের। সেখান থেকে আজকে নাইজেল আকারের যে জার্নিটা এবং তোমার যে ভূমিকা, সেটা কিভাবে হয়েছিল? আমি কিছু করিনি, আমি শুধু ওর হাত ধরেছিলাম। আর ওর নিশ্চয়ই আহ ওরও একটা ভালো হওয়ার ইচ্ছে ছিল। ও খুব ওয়াইল্ড ছিল, ভীষণ রাগী, ভীষণ মেজাজি।
ও আমার কাছে মার খেয়েছে। তবে আমি, ও খুব ইন্টেলিজেন্ট। আর ও যে এই ভালো হওয়ার সুযোগটাকেও এত সুন্দর করে সেটাকে ইউজ করে। আর আমি জানি যখন প্রথম প্রোগ্রাম করতে যাচ্ছি আমরা, তখন অথরিটি কিন্তু ওকে কিছুতেই যেতে দিবে না। আমাকে বলছে না, সবাই যাবে। ও না, কেন? দুষ্টু ছিল তো। এরকম দুষ্টুমি করতো না রেচেল? মানে ওর অনেক রকমের গল্প আছে। তা আমি বললাম যে ও কিচ্ছু করবে না, হুম। ও কোনোদিন আমাকে লেখা যাবে প্লিজ, তো নাটক খুলে নিবে। আই ওয়াজ মোর অফ আ ক্যারেক্টার, মানে ওর দায়িত্বটা আমার ছিল। আমি ওদের সঙ্গে তখন বাসে করে প্ল্যানে করতে প্রথম প্রথম ওর পাশে বসে, ওটাই নিয়ম ছিল। কিন্তু তারপরে যখন বেরোলে সব সময় আমার সঙ্গে থাকে। এখন তো বড় হয়ে গেছে। আর মাঝে মাঝে আমি বলতে, এখন এখন তো বড় হয়ে গেছে, সেরকম এত মামা সবসময় এপ্রিল ডোন্ট টাইম গেট টাইম টু এসব বলতাম। তা এখন এই আমার ভালো লাগে। তবে ও নাম করেছে, আর একটা এডুকেটেড ছেলে, কিন্তু আমার সবাই কিন্তু আমার বাড়ি, সমস্ত ছেলেমেয়েরাই আমার বাড়ি। প্রত্যেকে যার যার নিজের মতো করে জ্ঞাতি জ্ঞাতি জ্ঞাতি। অনেকের গল্প আছে। আমার একটি ছেলে, সে তো এখন মুম্বাইয়ে একটা রেস্টুরেন্টের মাস্টার শেফ। আম্বানির ছেলের বিয়েতেও ওয়ান অফ দ্য ভেন্ডার্স, রান্নার ছবি টবি পাঠিয়েছে, গাড়ি কিনেছে, বাইক কিনেছে। আমার খুব ভালো লাগে গাড়ি বাইকের ছবি, আর হ্যাঁ। আসতে করে একটা বউয়ের ছবি, ওটা বলতে লজ্জা পাচ্ছে আর কি। ছবিটা পাঠিয়েছি। হুম। একজন আছে ওখানে ট্রাক চালায়। আমি বলতাম যে যেহেতু মাসে অ্যাটলিস্ট আমার একটা করে ফোন করবে, আমার তো চিন্তা হয় হাইওয়েতে যাতায়াত করো। করতো। তারপরে অনেকদিন ফোন করেনি, কয়েক মাস। আমি ভাবতাম যে আশা করিও ভালো আছে, ঠিক আছে। হঠাৎ একদিন ফোন করেছে। যেই ফোন করেছে আমি তো ভীষণ বকেছি, ভীষণ বকেছি, এতদিন ফোন করেনি তো। তারপর বলছি না, আমি না ওয়েট করছি, নন বেঙ্গল, গুজরাট মহারাষ্ট্র দিকে। তো বলছে যে এখন এখন না আমি শুধু ট্রাক ড্রাইভার না, ওইটাই আসলে খবরটা, পুরো জিনিসটা হলে পরে ফোন করতাম। আমি বললাম কি, তা বললো যে এখন আমি ট্রাক ড্রাইভার না, আমি নিজে ট্রাক কিনেছি। আই ফিল সো গুড। সেদিন এসেছিল একজন দেখা করতে, ওর কাপড়ের দোকান টোকান করেছে, ছবি পাঠায়। আমার বিশাল সংসার, আর আমি খুব ভালো আছি। অনেক সময় এরকম হয় যে তারা তাদের সন্তানদের নিয়েই সংশোধনাগারে থাকেন। সেই বাচ্চাগুলো যারা কোনো দোষ করেনি, তাদের এখনো অনেকটা পথ চলা বাকি, পৃথিবীটাই দেখা বাকি। তারাও তো কোথাও না কোথাও শাস্তি পাচ্ছে। তাদেরকে কিভাবে আলো দেখাচ্ছ? কিন্তু প্রথমে আমি ভিতরে একটা, সেটা একটা গল্প। ও একটু ওখানে বলো। তো, গল্পটা বলবো, এত সময় আছে? হ্যাঁ, আচ্ছা, তুমি বলো। ওই বাচ্চাটির মাও ও নাচতো আর কি। ওরা হুম। দুজন ছিল, দুটো বাচ্চা যাদের মাও ছিল। তো মায়েদের রেখে, মায়েরা কিন্তু বাচ্চাদের আনঅ্যাটেন্ডেড রাখতে পারে, মারা যেখানে যাবে সেখানে বাচ্চাদের যেতে হয়। হুম। ওরা যখন প্রেস ইনস্টিটিউটে রিহার্সাল করতে আসতো, বাচ্চা দুটো আসতো, তো ওখানে তো সবাই কাকু ওদের বা এই বিস্কিট দিচ্ছে, চকলেট দিচ্ছে। আর রোজ একটা নিয়ম ছিল, নিয়ম, একদিকে ছেলেরা বসতো একদিকে মেয়েরা বসতো রিহার্সালের পরে। আর ওই দুজন, ওরা বাচ্চারা আমাকে দিদুন লাগে। তো ওই দিদুনের কোলে বসে আমার আমার ওদের গল্প বলতে হতো। আর এক গল্প, মানে আমার ছোটবেলার দুষ্টু গল্প, আমার ছোটবেলার এক গল্প, ওরাও বড়রাও বাচ্চারা
ওই গল্পটা বলো, ওই গল্পটা বলো। তো ওই এক গল্প, তো দু একটা গল্পের মধ্যে। তো সেদিন আমার খুব তাড়া ছিল, আমার বাড়িতে লোক আসবে, আমি তখন বললাম না, তোরা যে কোলে বসে চাইলাম না আজকে এখন আমাকে এখনই বাড়ি যেতে হবে। বলছেন না দিদুন, 10 মিনিটস 10 মিনিটস। আমি বললাম, না 10 মিনিটস আমি থাকতে পারবো না, বাড়িতে লোক এসে বসে আছে। আর পরের দিন আরেকটু 10 মিনিটস বেশি থাকে এসব। বলছি ওরা কোলে বসে আছে, তো ওটার মধ্যে একটি বাচ্চা কি ওখানে জন্ম। ও বলছি তো আমাকে থেকে তাকিয়ে হঠাৎ আমাকে কিছু বলছে, বিদ্যুৎ বিদ্যুৎ, বাড়ি কি, বাড়ি কোথায়? আমি জীবনে এটা মানে ভাবতেও পারতাম না যে কোনো বাচ্চার মনে এটা আসতে পারে। তারপরে আমি তো জুভেনাইল হোম গুলোতেও যাই। এটা হলো যেটা, যারা হয়তো দোষ করে আছে। আর আরেকটা হলো রেস্কিউ। এটা আমাকে হাইকোর্ট থেকে রিকোয়েস্ট করেছে, আমি শুট করলাম। তো আমার সঙ্গে একজন, মানে অন্য একজন শেখাতো, আমি তো এত দৌড়দৌড় করতে পারি না, আর অনেক তো দূর বারাসাত। তো আমি যখন ওখানে যেতাম, আমি দেখতাম যে যারা যারা ইন কনফ্লিক্ট উইথ ল, তারা না, যারা দোষ করেছে তারা, তারা ওখানে পড়াশোনা। কিন্তু যারা রেস্কিউ ছেলেরা, বাচ্চারা, তারা কিন্তু বাইরে স্কুলে। আমাকে একদিন মিটিং এ হাইকোর্টে আমাকে জাস্টিস শোভন সেন জিজ্ঞেস করলেন যে, আমি বললাম যে আমাকে কেন ডেকেছে? বললো যে না, আপনি তো, আপনার মতো এক্সপিরিয়েন্স তো ভিতরে এত বছরের ওদের সঙ্গে মানে ওঠা বসা কিন্তু সবার নেই। কি করলে ভালো, কি করলে ইমপ্রুভ, মানে অনেক কিছু করা যায়। কিন্তু ফার্স্ট থিং হলো, বাচ্চারা কেন বাইরে স্কুলে যেতে পারে? কারণ ওরা আমাকে সি অফ করতে আসতো একটা ইয়ে, তারপর যদি ভালো করে যাবে, সাবধানে যাবে, এসব বলতো। আমার ওটা ভীষণ কষ্ট। আমি ওনাকে বললাম যে ওরা কেন যেতে পারবে না? যে কিশোরীয় হোমের বাচ্চারা যায়, ওরা যায়, এটা তো কোনো দোষ করে। ওরা কেন ভিতরে বলবে না? ওদের বেড়াতে যাওয়ার জায়গায় কোনটা? মার সঙ্গে কোন, এই হলো তো বেড়ানো। তবু না, ঠিক তো, একটা ভ্যালিড পয়েন্ট একটা। দুদিনে উনি অর্ডার বার করেন। তো এই যে বলছো পরিকাঠামো, মানে এত বছরের জার্নি, এখনো কোথায় কোথায় মনে হয় যে এই পরিকাঠামোগুলো যারা সংশোধনাগারে রয়েছে তাদেরকে যদি মূল স্রোতে আনতে হয় সমাজের, আমার জেলের ভেতর বা সংশোধনাগারের ভেতরও এই পরিকাঠামোগুলো দরকার, সেগুলো কোনগুলো? দেখো, যেগুলো দরকার এখন সবই প্রায় মোটামুটি হয়। সবকিছুই ওরা ওরা যে লেভেল গুলো করে, তাতে হয়তো বেরিয়ে গিয়ে ওরা নিজের পায়ে কিছুটা দাঁড়াতে পারে, সেগুলো হয়। মানে থিংস আর নট সো ব্যাড। হ্যাঁ, ইন্টারনাল অনেক রকম নিজেদের কনফ্লিক্ট থাকে, অনেক সিস্টেম যেরকম আছে, সেটা একটা নিয়মে তো থাকতেই হবে। সার্টেন থিংস যেগুলো হয়তো ওদের ভালো লাগে না, কিন্তু সেটা নিয়ম, সেগুলো মেনে চলতেই হবে। সেটা যেরকম আছে। কিন্তু আমার মনে হয় আহ ওদের সব থেকে বড় পানিশমেন্ট হলো যখন ওরা বেরিয়ে আসে, আর সমাজ ওদের আগের মতো দেখতে পারে, সে অপরাধী হিসেবেই দেখে। তাই ভিতরের ব্যাপারের থেকেও অনেক বেশি হয়তো আমাদের বাইরের সমাজকে, সেটা নিজেদের নিজেদের মনকে তৈরি, মানসিকতাটা আমাদেরও পাল্টাতে হবে। যারা মানে যারা ট্রান্সফর্ম হয়েছে, সবাই যে ট্রান্সফর্ম হবে সেটাও না, বা সবাই সেই সুযোগটাও পায় না, সেটাও একটা বড় কথা। আন্ডার ট্রায়াল করতে হবে। ওরা হয়তো বেরিয়ে যাবে, ট্রায়াল চলছে। কিন্তু যারা মানে সাজাপ্রাপ্ত কনভিক্ট, তাদেরই আমি নিতে পারি, কারণ তারাই প্যারোল পায়, আন্ডার ট্রায়ালসরা প্যারোল পায়। ওইগুলো, ওগুলো হলো ল এর ব্যাপার, আইনের ব্যাপার, সেটা আলাদা। কিন্তু অন্য দিকটা দেখতে গেলে আমার মনে হয় সমাজ ওদের আহা আহা করবারও দরকার নেই, তখন ভিতরে আছে। আবার যে বেরিয়ে আসে তখন দূর দূর করবার দরকার নেই। কখনো এমন কোনো ঘটনা কি, মানে
তোমার মনে রয়েছে যেখানে মনে হয়েছে যে এই যে কনফেশন করা বা তোমার কাছে ভেঙে পড়া, মানে নর্মালি তারা হয়তো খুব স্ট্রং হয় ভেতর থেকে, কিন্তু কখনো তুমি দেখেছো যে তোমার কাছে তা তোমার সন্তানরা ভেঙে পড়েছে, কনফেশন মাঝে করছে? মাঝে, হ্যাঁ, মাঝে মাঝে যখন হয়তো কেসটা হাইকোর্টে উঠেছে সেখানে রিজেক্ট, তখন খুব কাঁদে। কিংবা অনেক সময় এসে হয়তো বলে, বা অনেক সময় ভাবি কি করে এটা করলাম, আমার হাতে এটা আমি কি করে করলাম, আমি না এখনো ভেবে পাই। এই যে বাড়ি থেকে আবার একজন বলছে, আমি বাড়ি থেকে যখন বেরোচ্ছি তখন আমি তখন আমি ভাবিনি যে আমি এরকম একটা কাজ করে আমার এরকম শাস্তি। কি কাজ, কি কাজ তো অত কিছু না। আমার খুব কষ্ট হয় তখন আমি জুভেনাইলসদের নিয়েও উম, আমি খুব ইনভলভ ছিলাম। এখন আমি এত সময় দিতে পারি না হয়তো, যারা ইন কনফ্লিক্ট উইথ ল, তারা যখন, জুভেনাইল ল তো অনেক লিবারেল, তাই ওদের খুব একটা কনভিকশন, কিছুদিন বাদে ছাড়া পেয়ে ছাড়া পেয়ে স্কুল ফেরত নেয় না, বাড়ির লোকজন দূর দূর করে, বন্ধু বান্ধব মেশে না, ওরা কোথায় যাবে, যেখানে ওদের অ্যাকসেপ্ট করবে সেখানেই যাবে। এটা তো আমাদের বেসিক নেচার না, যেখানে ভালোবাসা পাবো, যেখানে লোকে আমাদের গ্রহণ করবে, আমি সেখানেই যাব, রাইট? সেটা ইজ দ্য রং প্লেস। এই যে ইউথদের তো ইউজ করে বড় বড় এই আন্তর্জাতিক নৃত্য দিবসে তুমি কি বার্তা দিতে চাইবে সমাজকে বা এখনকার ইউথ জেনারেশনকে, যাতে তারা এই বেঁচে থাকার মূল স্রোত বা বেঁচে থাকার আনন্দটা ভরপুর উপভোগ করতে পারে? যেহেতু নাচের ব্যাপার, আমি একটা জিনিস বলতে চাই, নাচটা কিন্তু ইটস নট জাস্ট আ ভিজুয়াল আর্ট। নাচটা শুধু মানুষের চোখের জন্য, আহ, চোখকে তৃপ্তি দেওয়া না, মানুষের যেন মন ছুঁয়ে যায়। আর জিমন্যাস্টিক্স আর নাচ কিন্তু আলাদা। নাচের নামে শুধু হাত পা ছুড়ে জিমন্যাস্টিক্স এর মতো নাচটাকে কিন্তু নাচ এখন বলে, সেটা নাচ ভেরি গুড, আমি পারবো এটা, কিন্তু সেটা নাচ। তাই আন্তর্জাতিক নৃত্য দিবসে আমাদের সুন্দর সুন্দর নৃত্য বেঁচে থাকে, আর এই নাচের মধ্যে দিয়ে অনেক মানুষের যেন উত্তরণ হয়, সেটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আর এখনের ছেলে মেয়েদের বলবো যে একটা প্রপার কোনো হবি পার্সিউ করো, সেটা নাচ হতে হবে, আমি বলছি গান হতে পারে, আঁকা হতে পারে, কোনো ইনস্ট্রুমেন্ট হতে পারে, সামথিং দ্যাট উইল ব্রিং আউট দ্য বিউটি ইন ইউ, দ্য দ্য সফটার সাইড। সেটা কিন্তু যে কোনো আর্ট ফর্মই, খেলাধুলা আলাদা, সেটা একটা অন্য জিনিস, কিন্তু সুস্থ খেলাধুলো কিন্তু সুস্থ মানসিকতা তৈরি করে, তাই নট কমার্শিয়াল খেলা, প্রপার পাড়ার ফুটবল বা ওই রকম বলছি। সবকিছু কমার্শিয়াল হয়ে গেলে না, আসল রসটাই সেখানে, সে নাচই হোক, গানই হোক, খেলাধুলোই হোক, লেটস নট কমার্শিয়ালাইজ ইট। সেই একটা নির্ভেজাল সৌন্দর্যটা দেখাতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দরভাবে তুমি আজকের এই দিনটার তাৎপর্য আরো আরো সুন্দরভাবে ব্যাখ্যা করলে, সো থ্যাংক ইউ সো মাচ। আর এইভাবেই তুমি এগিয়ে যাও, মানুষ গড়ার যে কাজটা তুমি করে চলেছো সেই কাজটা তুমি আরো সুন্দরভাবে করে চলো। মানে থ্যাংক এটাও ইউ। আমাদের প্রার্থনা, শুভেচ্ছা যাই বলো রইলো তোমার সাথে। থ্যাংক ইউ প্রার্থনা সো মাচ। করবো যেন যতদিন থাকবো ততদিন যেন মানুষের কাজে আসে, আর অনেক কিছু চাই না, যা অনেক পেয়েছি। থ্যাংক ইউ।